তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের দর্শন বা ফিলোসফি সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের ইউনিট 1 অর্থাৎ যুক্তিবিদ্যা থেকে ফার্স্ট টপিক যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ যুক্তি এই টপিকটি থেকে 3 নম্বরের দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। আমি সরাসরি প্রশ্ন এবং তার উত্তরের আলোচনায় চলে যাচ্ছি। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন, অবরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো বা অবরোহ যুক্তির বৈশিষ্ট্য উল্লেখ করো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি অবশ্যই পরীক্ষার জন্য তৈরি করে যাবে তোমরা। অবরোহ যুক্তির বৈশিষ্ট্য। অবরোহ যুক্তির প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ, অর্থাৎ নিচে সেই বৈশিষ্ট্যগুলি দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। প্রথম বৈশিষ্ট্য অর্থাৎ গঠন। অবরোহ যুক্তির অবরোহ যুক্তি কি এক বা একাধিক হেতুবাক্য দ্বারা গঠিত হয়, অর্থাৎ অবরোহ যুক্তি এক বা একাধিক বা একের বেশি আশ্রয় বাক্য বা হেতুবাক্য নিয়ে গঠিত হয়। তাই অবরোহ যুক্তির মাধ্যম ও অমাধ্যম দুই প্রকার হয়, অর্থাৎ অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান দুই প্রকারই হতে পারে। সিদ্ধান্তের নিঃসরণ। অবরোহ যুক্তির সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, অর্থাৎ হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। এই জাতীয় যুক্তিতে সিদ্ধান্তটি হেতুবাক্যের দ্বারা প্রমাণিত হয়। তাই এরূপ হতে পারে না যে হেতুবাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা, অর্থাৎ হেতুবাক্য বা আশ্রয় বাক্য থেকে তো সিদ্ধান্তেও পরিণত সম্ভব, অর্থাৎ সিদ্ধান্তটা হেতুবাক্য বা আশ্রয় বাক্য থেকেই তো পাওয়া যায়। তাই সিদ্ধান্ত কখনোই মিথ্যা হতে পারে না যদি আশ্রয় বাক্য বা হেতুবাক্য সত্য হয়। হেতুবাক্যের ব্যাপকতা। অবরোহ যুক্তির সিদ্ধান্ত কখনোই হেতুবাক্যকে অতিক্রম করে যেতে পারে না। অবরোহ যুক্তির সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে কম ব্যাপক বা সমব্যাপক হবে, কিন্তু কখনোই বেশি ব্যাপক হবে না। অর্থাৎ অবরোহ যুক্তির সিদ্ধান্ত যেটি সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্তের বাক্যটি কি কোনোভাবেই হেতুবাক্য বা আশ্রয় বাক্যের থেকে বেশি ব্যাপক হবে না, অর্থাৎ সমব্যাপক, অর্থাৎ সমান হতে পারে, অর্থাৎ বাক্যটি বেশি বড় হবে না হেতুবাক্য বা আশ্রয় বাক্যের থেকে সিদ্ধান্তটি। উদাহরণ হিসেবে বলা যায়, সকল ছাত্র হয় ভারতীয় ছাত্র, এটা একটি হেতুবাক্য। আর একটি হেতুবাক্য হলো রাম হয় একজন ছাত্র, অতএব রাম হয় ভারতীয় ছাত্র। উপরিউক্ত উদাহরণে সিদ্ধান্তটি আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়নি, অর্থাৎ হেতুবাক্যগুলি সিদ্ধান্তের চেয়ে বেশি ব্যাপক। অবশ্য অবরোহ যুক্তির সিদ্ধান্ত কোনো ক্ষেত্রে ব্যাপকতার দিক থেকে হেতুবাক্যের সমান ব্যাপক হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, যখন সমান ব্যাপক হয়, দেখতে পাচ্ছ সেই সমান ব্যাপক বা সমব্যাপকের একটি উদাহরণ, সকল মানুষ হয় বুদ্ধিমান জীব, এটি একটি হেতুবাক্য, অতএব সকল বুদ্ধিমান জীব হয় মানুষ। এক্ষেত্রে সিদ্ধান্তটি হেতুবাক্যে সমব্যাপক। এরপর তোমরা বাকি পয়েন্টটা দেখে নাও। পরবর্তী পয়েন্ট বা পরবর্তী বৈশিষ্ট্য হলো আকারগত সত্যতা। এই পয়েন্টটা বুঝে নাও। এই যুক্তিতে কেবল আকারগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয়, তাই অবরোহ যুক্তিবিজ্ঞান আকারনিষ্ঠ শাস্ত্র নামে পরিচিত। এই যুক্তি অর্থাৎ অবরোহ যুক্তিকে কেবল আকারগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয়, অর্থাৎ আকারগত সত্যতার ওপর ফোকাস করা হয়। এই যুক্তিতে কি বস্তুগত এই যুক্তি অর্থাৎ অবরোহ যুক্তিতে বস্তুগত সত্যতা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। হেতুবাক্য ও সিদ্ধান্তের সত্যতা। হেতুবাক্য ও সিদ্ধান্তের সত্যতা, এই পয়েন্টটা বুঝে নাও। বৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে, কারণ বৈধ হেতুবাক্য অবশ্যই, যদি সিদ্ধান্ত সত্য হয় হেতুবাক্য সত্য হবে, হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত সত্য হবে। এমন কোনো বৈধ অবরোহ যুক্তি পাওয়া যাবে না যার হেতুবাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা, অর্থাৎ হেতুবাক্য যদি মিথ্যা হয়, সিদ্ধান্তও যদি মিথ্যা হয়, সেক্ষেত্রে সেটি অবৈধ হবে, অবৈধ। কিন্তু এক্ষেত্রে হেতুবাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা,
কখনোই হবে না যদি বৈধ অবরোহ যুক্তি হয়, অর্থাৎ দুটি সত্য হবে। আর তার পরবর্তী পয়েন্ট দেখতে পাচ্ছ, প্রসক্তি সম্বন্ধ। অবরোহ যুক্তিতে হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ লক্ষ্য করা যায়। প্রসক্তি সম্বন্ধ হলো সেই সম্বন্ধ যেখানে একটি বচন সিদ্ধান্ত বাক্য অন্য এক বা একের বেশি বচনের সে হেতুবাক্যের মধ্যে প্রচ্ছন্নভাবে নিহিত থাকে। হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে এমন সম্পর্ক থাকার ফলে সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। এই ছিল তোমাদের প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নটি তোমরা দেখে নাও। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের 3 নম্বরের পরীক্ষায় আসতে পারে, তবে আমি বারবার বলছি যে প্রথম প্রশ্নটি যেটি রয়েছে ওই প্রথম প্রশ্নটি অর্থাৎ অবরোহ যুক্তির বৈশিষ্ট্য, এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং আরোহ যুক্তির বৈশিষ্ট্য এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য কম গুরুত্বপূর্ণ, তবে তোমরা একটু পরীক্ষার আগে দেখে যাবে। আরোহ যুক্তির বৈশিষ্ট্য। আরোহ যুক্তির প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ গঠন। আরোহ যুক্তির সিদ্ধান্তটি সর্বদা একাধিক হেতুবাক্য বা আশ্রয় বাক্য থেকে গৃহীত হয়। এক্ষেত্রে অভিজ্ঞতা প্রসূত জ্ঞানের সাহায্যে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, অর্থাৎ অভিজ্ঞতা লব্ধ ফলের মাধ্যমেই কিন্তু সিদ্ধান্ত তৈরি করা হয়। আশ্রয় বাক্য দেখে কিন্তু সিদ্ধান্ত এখানে হয় না, অর্থাৎ আশ্রয় বাক্য থেকে কিন্তু নিশ্চিত হয় না অনিবার্যভাবে। ব্যাপকতা। আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই আশ্রয় বাক্যের তুলনায় অধিক ব্যাপক হয়। অবরোহ যুক্তির ক্ষেত্রে কি হতো? অবরোহ যুক্তির ক্ষেত্রে অবশ্যই সিদ্ধান্তটা অবশ্যই আশ্রয় বাক্যের থেকে কম ব্যাপক হতো। এক্ষেত্রে আরোহ যুক্তির ক্ষেত্রে আশ্রয় বাক্য বা সিদ্ধান্ত আশ্রয় বাক্য বা হেতুবাক্যর থেকে সিদ্ধান্ত কি বেশি ব্যাপক হবে, অর্থাৎ সিদ্ধান্ত হেতুবাক্যকে অতিক্রম করে যায়। প্রসক্তি সম্বন্ধ, এটা সম্বন্ধ হবে, তোমরা একটু ঠিক করে নেবে, টাইপিং মিস্টেক রয়েছে। আরোহ যুক্তিতে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ নেই, সেই জন্যই আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় না। সামান্যীকরণ। আরোহ অনুমানের মৌলিক বৈশিষ্ট্য হল সামান্যীকরণ। কার্যকারণ নিয়ম ও এবং প্রকৃতির একরূপতা এবং প্রকৃতির একরূপতার নীতির ওপর ভিত্তি করে, এই দুটো কিন্তু তোমাদের 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে পরীক্ষায়। কার্যকর নিয়ম ও প্রকৃতি একরূপতার নিয়ম বা নীতি কী, এভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন হিসেবে এই দুটো প্রশ্ন আসতে পারে। বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে এই অনুমান সামান্য সংশ্লেষক বচনকে সিদ্ধান্ত রূপে প্রতিষ্ঠা করা হয়। এর পরবর্তী তোমরা পয়েন্টটি দেখে নাও বা পরবর্তী বৈশিষ্ট্য দেখে নাও, সিদ্ধান্তের সম্ভাব্যতা। এই পয়েন্টটি বুঝে নাও। আরোহ অনুমানে আশ্রয় বাক্য সত্য হলেও সিদ্ধান্ত কখনোই সুনিশ্চিত হয় না, সম্ভাবনামূলক। অর্থাৎ সিদ্ধান্ত, আগেই বলেছি, সিদ্ধান্ত অভিজ্ঞতা লব্ধ ফলের মাধ্যমে সিদ্ধান্ত তৈরি করা হয়। আশ্রয় বাক্য থেকে কিন্তু অনিবার্যভাবে নিশ্চিত হয় না সিদ্ধান্তটি আরোহ যুক্তির ক্ষেত্রে। বস্তুগত সত্যতা। আরোহ যুক্তির ক্ষেত্রে আকারগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয় না, আরোহ যুক্তির ক্ষেত্রে বস্তুগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয়। এই যুক্তির উদ্দেশ্য হলো বস্তুগত সত্যতা আবিষ্কারের সহায়তা করা বা সাহায্য করা, অর্থাৎ আরোহ যুক্তির ক্ষেত্রে কেবলমাত্র যুক্তিটির নিয়ম স্বীকার করা হয়েছে কিনা দেখা হয় না, যুক্তিটিকে কি বলা হয়েছে তার সঙ্গে বাস্তবের সঙ্গতি আছে কিনা তা দেখা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, রাম হয় মানুষ ও লোভী, এটা লোভী হবে, তোমরা একটু ঠিক করে নেবে, টাইপিং মিস্টেক রয়েছে। শ্যাম হয় মানুষ ও লোভী, যদু হয় অতএব যদু হয় মানুষ ও লোভী, অর্থাৎ রাম হয় মানুষ ও লোভী, শ্যাম হয় মানুষ ও লোভী, যদু হয় মানুষ ও লোভী, অতএব সকল মানুষ হয় লোভী। এখানে আমি এই রকমভাবে উদাহরণটি দিয়েছি, তোমরা একটু অন্যভাবেও বলতে পারো, যে ধরো আকাশ হয় মিথ্যেবাদী, প্রীতম হয় মিথ্যেবাদী, এমনকি
পৃথা হয় মিথ্যাবাদী, অতএব সকল মানুষ হয় মিথ্যাবাদী। এরকমভাবেও কিন্তু তোমরা একটি উদাহরণটা লিখে দিতে পারো, তোমরা নিজের মতো করে লিখবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এই তিনটি কিন্তু তোমাদের হেতু বাক্য বা আশ্রয় বাক্য। তোমাদের এটা কি হেতু বাক্য বা আশ্রয় বাক্য। এবং অতএবের পর যে বাক্যটি থাকে সেটি কিন্তু সিদ্ধান্ত হয়। অর্থাৎ বুঝতে পারলে? ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।